আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সব সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামীতে পণ্যের দাম বাড়বে। তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি সংকট মরার ওপর খাড়ার ঘায়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার উপর। এতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মরার উপর খাড়ার ঘা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। দিন যত যাচ্ছে দীর্ঘ হচ্ছে জ্বালানি তেল সংগ্রহের লাইন, সেই সঙ্গে বাড়ছে ভোগান্তি। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক রয়েছে তেল সরবরাহ, তবে প্যানিকের কারণে গ্রাহকের সংখ্যা বাড়তি। সরকারের নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে চলছে জ্বালানি তেল সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রম। শফিকুল ইসলামের রিপোর্ট। ফিলিং স্টেশনগুলোর সামনের চিত্র আজও অপরিবর্তিত। জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে মিলছে তেল। কর্মঘণ্টার বেশিরভাগ সময় জ্বালানি তেল সংগ্রহে ব্যয় হওয়ায় ক্ষুব্ধ চালকরা। বলছেন, সব পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলে এত অপেক্ষা করতে হতো না। তেল না পাইলে তো আমাদের কোনো কিছু করার না, আমরা তো রাইড শেয়ার করবো, আমাদের তো তেলই লাগবে। মানে আমি সবসময় তেল ভরতাম 1 মাসের, এখন সেটাও পাচ্ছি না। তেল তো সব পাম্পে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু পাম্পে আমরা তেল পাই। সবগুলা পাম্পে যদি তেল দিত তাহলে এত কষ্ট হইতো না, কিন্তু কিছু পাম্পে তেল দেওয়ার কারণে কষ্টটা বেশি হইতো। এটা সারা বাংলাদেশের ড্রাইভারদের কষ্ট, ভোগান্তি। ড্রাইভারদের ডিউটি বাড়ি গেছে। আমি সকাল 9টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত তেল পাই নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন তারা, তবে গ্রাহকদের সংখ্যা বেশি হওয়ায় বণ্টনে হিমশিম খেতে হচ্ছে। আর ট্যাগ অফিসার জানান, পাম্পে মানা হচ্ছে সরকারি নির্দেশনা, নিয়ম অনুযায়ী দেয়া হচ্ছে জ্বালানি তেল। নিয়ম মানে গভর্নমেন্টের যে নিয়ম আছে, বিপিসি নির্ধারিত নিয়মে তেল দিচ্ছে, এবং যারা এখানে তেল সংগ্রহ করছেন ওরাও যথেষ্ট নিয়মের সাথে তেল সংগ্রহ করছেন। তেলের সরবরাহ আমার পাম্পে সম্পূর্ণ স্বাভাবিক, সরকারের কাছে পর্যাপ্ত তেল আছে। পাবলিকের এই প্যানিক বাইং এবং হোল্ডিং টেন্ডেন্সি, এটা বন্ধ করতে হবে। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি বন্ধে তৎপর রয়েছে সরকার। শফিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে তীব্র আকার ধারণ করছে জ্বালানি তেলের সংকট। বিভাগীয় শহর থেকে জেলা প্রায় সব জায়গাতেই পেট্রোল, অকটেন ও ডিজেলের অভাব। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। কোথাও দীর্ঘ লাইন, কোথাও বন্ধ পাম্প, আবার কোথাও সীমিত আকারে দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মনোয়ার হোসাইনের ডেস্ক রিপোর্ট। রংপুরে টানা 2 দিন ধরে অধিকাংশ পেট্রোল পাম্প তেল শূন্য। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না মোটরসাইকেল ও গাড়ি চালকরা। ভাই আমি এ থেকে সুরমা থেকে শুরু করে ইউনিট নর্দার্ন ঘুরে আসলাম, সবারই একই সুর, 12টার আগে তেল দেবে না। একই চিত্র কুষ্টিয়ায়। জেলায় 38টি ফিলিং স্টেশনের বেশিরভাগই তেলের সংকট। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অনিয়মিত সরবরাহে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কোথাও কোথাও সীমিত তেল দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। গাজীপুরের ডিজেল কিছুটা পাওয়া গেলেও পেট্রোল ও অকটেনের তীব্র সংকট। মোটরসাইকেলের চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও পাচ্ছেন না তেল। ঝিনাইদহে পাম্পের সামনে দীর্ঘ লাইন এখন নিত্যদিনের দৃশ্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজনীয় তেল। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়া হচ্ছে। লাইনে বিশৃঙ্খলার অভিযোগও রয়েছে। সকাল 6:30টায় আসছি, এখানে লাইনে দাঁড়াইছিলাম র্যাব ক্যাম্পের ওই জায়গা থেকে এই 7 ঘন্টা লাইনে আছি। স্থানীয় কিছু প্রভাবশালী লোক তারা
নেতা পর্যায়ের লোক তারা ওই 10 জন 20 জন 50 জন করে সাইকেল নিয়ে তারা এই তেল নিয়ে চলে যাচ্ছে। মেহেরপুরের পরিস্থিতি আরও ভয়াবহ। পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না পর্যাপ্ত তেল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কৃষি মৌসুমে ডিজেলের অভাবে সেচ ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে ফসলের ঝুঁকি। গাইবান্ধাতেও একই অবস্থা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রেশনিং পদ্ধতিতে তেল নিতে হচ্ছে চালকদের। দেশ জুড়ে জ্বালানি সংকট, জনজীবন নেমে এসেছে অচল অবস্থা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে হয়ে গেল আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা। পরিচালক পদে এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। নির্বাচনে জয়ী হলে রিয়েল এস্টেট খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে জানান বক্তারা। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে চট্টগ্রাম ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের এই প্যানেল পরিচিতি সভা। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া। প্যানেলে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মহসিন মিয়া, ইঞ্জিনিয়ার শেখ শুয়েবউদ্দিন এবং মোহাম্মদ মুরশেদুল হাসান। 20 সদস্যের পরিচালক পদে মনোনীতদের মধ্যে অন্যান্যের মধ্যে রয়েছেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে প্যানেল সংশ্লিষ্টরা জানান, রিয়েল এস্টেট খাতের উন্নয়ন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন তারা। অর্থমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, সেখানে 50,000 কোটি টাকার একটা প্রণোদনা নিয়ে আসতেছি, যাতে আমাদের মিড ক্লাসের যেসব জনগণ আছেন তারা যেন অ্যাপার্টমেন্ট অর্থাৎ তাদের বাসস্থানের সুবিধাটা পায়। আমরা যদি জয়ী হয়ে আসি তাহলে অবশ্যই ঐক্য পরিষদ আমরা রিহ্যাবকে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাব। এই 18 এপ্রিলে সুস্থ এবং সুন্দরভাবে সকলের অংশগ্রহণমূলক এই একটা সুন্দর নির্বাচন হবে, অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে যারা বিজয় হয় আমরা তাদেরকে নেতৃত্ব মেনে আগামী রিহ্যাব গঠন করতে চাই। আবাসন ঐক্য পরিষদের প্রেসিডেন্ট প্রার্থী ওয়াহিদুজ্জামান বলেন, রিহ্যাবকে ব্যবসা বান্ধব একটি সংগঠন হিসেবে গড়তে তারা বদ্ধপরিকর। এই নির্বাচনেও আমরা আমাদের সম্মানিত মেম্বারদের কাছে তাদের দোয়া এবং ভোট প্রার্থনা করছি, কারণ আমাদের যে অসমাপ্ত কাজগুলো আছে ওগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদকে জয়ী করারও আহ্বান জানান বক্তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের ভয় কাটিয়ে অবশেষে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা ভারত 2019 সালের মে মাসের পর তেহরান থেকে তেল কেনেনি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে তখন ইরানের অপরিশোধিত তেল আমদানি বন্ধ করা হয়। কিন্তু চলমান যুদ্ধের মধ্যে ভারত 7 বছর পর আবার ইরানের তেল কিনতে শুরু করেছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল আসা ব্যাহত হওয়ায় বিকল্প উৎস খুঁজতে গিয়ে ইরানের দিকে ঝুঁকেছে ভারত। বিভিন্ন উৎস থেকে তেল কিনে সরবরাহ সংকট মোকাবেলায় চেষ্টা করছে দেশটি। এছাড়া মার্চ মাসে রাশিয়া থেকে ভারতের তেল কেনা বেড়েছে 90%। এদিকে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে ইরান থেকে 44,000 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি কিনেছে ভারত। জাহাজটি বুধবার ভারতের পশ্চিম উপকূলের বন্দরে পৌঁছেছে। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 660 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 53,123 পয়েন্টে।
কমেছে হংকংয়ের শেয়ারবাজার হ্যাংসেংয়ের সূচক, এটি 177 পয়েন্ট কমে অবস্থান করছে 25,116 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর STI এর সূচক, এটি 28 পয়েন্ট কমে অবস্থান করছে 4,947 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,880 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 39 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 185 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 73,319 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 1,454 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জুন 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $109.03, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $7.87 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,676, যা আগের দিনের চেয়ে $81.81 কম। তবে বেড়েছে রূপার দাম। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে $73.1, যা আগের কার্যদিবসের তুলনায় $0.01 বেশি। আন্তর্জাতিক বাজারে গম ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়ে আছে 594.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.7% বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 68.94 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 1.83 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 15 পয়সা, বিক্রি করছে 123 টাকা 15 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 159 টাকা 65 পয়সা এবং বিক্রয় মূল্য 166 টাকা 78 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 5 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 15 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা এবং বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 18 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 14 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 25 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 41 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 40 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 17 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 84 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 75 পয়সায়।